So hello man, welcome everyone. Welcome সকলকে দ্য ওয়ে অফ সলিউশন অ্যান্ড TWS একাডেমিতে। আজকে নিয়ে চলে এসেছি রেলওয়ে গ্রুপ ডি অ্যাসপিরেন্টদের জন্য আরেকটা জেনারেল সায়েন্সের মক টেস্ট, যেখানে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি থেকে কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করব, যে টাইপগুলোকে কিন্তু তোমরা তোমাদের আপকামিং রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষায় দেখতে চলেছো। তো শুধুমাত্র কিন্তু রেলওয়ে গ্রুপ ডির জন্য এটা ইম্পর্টেন্ট নয়, তোমরা যারা যারা এসএসসি, রেলওয়ে এছাড়া রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষা দাও, তাদের জন্য কিন্তু এই জেনারেল সায়েন্সের প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাহলে চলুন স্যার, দেরি না করে তাহলে শুরু করা যাক। আজকে আমাদের প্রথম প্রশ্ন নাম্বার 1 কি বলছে, বাইনারি ফিশন, মানে এটা একটা অ্যানালজি টাইপের কোশ্চেন দিয়েছে, রিজনিং এর যে অ্যানালজি করি সেই টাইপের একটা প্রশ্ন দিয়েছে। বলছে স্যার কি বাইনারি ফিশন, বাইনারি ফিশন মানে হলো গিয়ে দ্বিবিভাজন, কারা দেখায়? ব্যাকটেরিয়ারা। তাহলে ফ্র্যাগমেন্টেশন, বাংলায় যাকে বলি আমরা খণ্ডীভবন, এটা কারা দেখাবে? স্তন্যপায়ী, পতঙ্গ, শৈবাল নাকি পাখি? তাহলে ফ্র্যাগমেন্টেশনটা মূলত আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের শৈবালের মধ্যে, যার একটা কমন এক্সাম্পল আমি তোমাদের দিচ্ছি স্যার, এটা হলো গিয়ে স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা, ঠিক আছে। তো এদের মধ্যে মূলত কিন্তু আমরা ফ্র্যাগমেন্টেশন পদ্ধতিতে জননটাকে হতে দেখতে পারবো। তাহলে সঠিক উত্তর হলো স্যার স্পাইরোগাইডাটা কিসের এক্সাম্পল? শৈবালের এক্সাম্পল। স্তন্যপায়ী আর পাখি, স্যার এদের মধ্যে তো শুধুমাত্র সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়ে থাকে, কারণ এরা প্রত্যেকে ভার্টিব্রেট। তাহলে সঠিক উত্তর দেখিনি, অপশন নাম্বার সি হবে আমাদের রাইট অ্যান্সার, শৈবাল। কোশ্চেন নাম্বার 2, শরীরের কোন স্থানে আপনি অত্যন্ত পাতলা চ্যাপ্টা এপিথেলিয়াল কোষের একটি স্তর আশা করবেন, যা একটি সূক্ষ্ম আস্তরণের মধ্যে দিয়ে পদার্থের বা গ্যাসের পরিবহনের জন্য তৈরি? আচ্ছা, কোশ্চেনটাকে আরেকবার একটু ভালো করে পড়ি আমরা। কি বলছে স্যার, শরীরের কোন স্থানে, মানে এখানে এক ধরনের টিস্যু কথা বলা হচ্ছে, সেটাকে শরীরের কোন স্থানে দেখতে পাওয়া যায়? আর যে টিস্যুটা হলো অত্যন্ত পাতলা চ্যাপ্টা এপিথেলিয়াল কোষের একটি স্তর, যার সূক্ষ্ম আস্তরণটার মধ্যে দিয়ে পদার্থের পরিবহন কিন্তু হয়ে থাকে বা গ্যাসের পরিবহনটা হয়ে থাকে। অপশন নাম্বার এ বলছে ত্বক ক্ষয় থেকে সুরক্ষার জন্য। নাম্বার 2 কি বলছে, কিডনি নালীর আস্তরণ যান্ত্রিক সহায়তার জন্য। সি বলল অন্ত্রের ভেতরের আস্তরণ শোষণের জন্য। ডি বলল ফুসফুসের অ্যালভিওলাইয়ের আস্তরণ গ্যাস বিনিময়ের জন্য। তাহলে সূক্ষ্ম পদার্থ পরিবহন, অর্থাৎ অপশন নাম্বার ডি হবে আমার কারেক্ট অ্যান্সার। ফুসফুসের অ্যালভিওলাইয়ের আস্তরণটাকে আমরা কিন্তু এই ক্ষেত্রে নিয়ে নেব। তাই অপশন নাম্বার ডি হবে স্যার আমাদের কারেক্ট অ্যান্সার। চলো পরেরটা, বহুকোষী জীবের কোষগুলো কেন বিভিন্ন আকৃতি এবং আকারটাকে প্রদর্শন করে? বহুকোষী জীবের কোষগুলো কেন বিভিন্ন আকৃতি এবং আকারটাকে প্রদর্শন করে? একই জীবের প্রতিটি ধরনের কোষে বিভিন্ন জিনোম দেখতে পাওয়া যায়, তাদের গঠন নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য মানিয়ে নেয়, তাদের কোষের আকৃতি এবং আকারের পার্থক্য কোনো কার্যকরী গুরুত্ব বহন করে না, কোনো কার্যকরী গুরুত্ব বহন করে না, কোষের আকৃতি এলোমেলো এবং কাজের সাথে সম্পর্কিত নয়। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা দেখি যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোনটা হবে, যে বহুকোষী জীবের যে কোষগুলো সেটা ভিন্ন আকৃতি এবং আকার প্রদর্শন করার মেন কারণটাই হলো তাদের গঠন নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য মানিয়ে নেওয়া। এটার জন্যই কিন্তু কি হয়, যে বহুকোষী জীবের কোষগুলো বিভিন্ন আকৃতি এবং আকারের হয়ে থাকে। তাই অপশন নাম্বার বি নিয়ে নেব হলো গিয়ে আমরা আমাদের কারেক্ট অ্যান্সার। স্যার চারেরটা কি বলছে দেখিনি, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি, জাইলেম প্যারেনকাইমা ইকুয়াল টু খাদ্য সঞ্চয়, তাহলে জাইলেম ফাইবারটা কি করে স্যার? জাইলেম প্যারেনকাইমা জাইলেম খাদ্য সঞ্চয় করে, জাইলেম ফাইবারটা কি করে? উলম্বভাবে জল পরিবহন করা, খনিজ পরিবহন করা, নল আকৃতির গঠন থাকা, নাকি সহকারী বা সহায়ক কাজটা করা? নাকি সহকারী বা সহায়ক কাজটা করা? ঠিক আছে, চলো, জাইলেম ফাইবার, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, ট্র্যাকিড, ট্র্যাকিয়া, এই যে পড়ি না জাইলেমের ভাগগুলো। তো প্রথম তিনটে কাজ, উলম্বভাবে জল পরিবহন, খনিজ পরিবহন, নল আকৃতির গঠন,
তাহলে এগুলো প্রত্যেকটা হচ্ছে গিয়ে সেই ট্র্যাকিডের কাজ। বাট এখানে আমার জাইলেম ফাইবারের কাজটা হলো সহকারী বা সহায়ক কাজটা করা, যেটা সাপোর্ট ফাংশনও তোমরা নিতে পারো অ্যান্সার। তো সাপোর্ট ফাংশন মানে হলো সহকারী বা সহায়ক কাজ করা। তো অপশন নাম্বার ডি উইল বি ইয়োর কারেক্ট অ্যান্সার। পাঁচেরটায় চলে যাচ্ছি। উদ্ভিদের জটিল স্থায়ী কলা দ্বারা প্রধানত কোন কাজটি সম্পন্ন হয়? উদ্ভিদের জটিল স্থায়ী কলা দ্বারা প্রধানত কোন কাজটি সম্পন্ন হয়? জটিল স্থায়ী কলা মানে হচ্ছে গিয়ে স্যার কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, যার দুটো উদাহরণ, যার মধ্যে একটাকে বলবো আমরা জাইলেম, আরেকটাকে বলবো আমরা ফ্লোয়েম। জাইলেমের কাজ হলো কি জলটা পরিবহন মানে একমুখী পরিবহন, ফ্লোয়েম হলো কি উভমুখী পরিবহন মানে খাদ্যের পরিবহনটা করে থাকে। তাহলে স্থলক সংশ্লেষ না স্যার, উদ্ভিদ দেহের সুরক্ষা সেটা তো আমাদের সরল স্থায়ী কলারাই করে থাকে, তাই না? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এরাই করে থাকে। এটা স্যার বলছে রাইট অ্যান্সার। অপশন নাম্বার সি, জল এবং খাদ্যটার পরিবহন। জলের পরিবহন করে জাইলেম, খাদ্যের পরিবহন করে ফ্লোয়েম, এই দুটো মিলিত হয়ে তৈরি করে স্যার কি আমাদের জটিল স্থায়ী কলাটাকে। পরেরটায় আসছি। নিষেকের পর ফুলের বিভিন্ন অংশে ঘটে যাওয়া পরিবর্তনের সঠিক বিবরণ কোনটি? নিষেকের পর ফুলের বিভিন্ন অংশে ঘটে যাওয়া পরিবর্তনের সঠিক বিবরণ কোনটি? ডিম্বাশয় ফলে পরিণত হয়, ডিম্বক বীজে পরিণত হয়, গর্ভমুণ্ড এবং ডিম্বাশয় উভয়ই ফলে পরিণত হয়, ডিম্বক ফলে পরিণত হয়, ডিম্বাশয় বীজে পরিণত হয়, নাকি স্যার ফুলের সমস্ত অংশ স্থায়ী থাকে এবং ফলে পরিণত হয়? বারবার পড়িয়েছি এই জায়গাটা যে স্যার সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এবং তার যে স্ত্রী জননাঙ্গ যাকে আমরা গাইনেসিয়াম বলে চলি, ঠিক আছে, সেই গাইনেসিয়ামের যে ওভারি বা ডিম্বাশয় সেটা পরিণত হয় কিসে? ফলে। আর ডিম্বক বা ওভিউল এটা পরিণত হয় বীজে। তার মানে সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। পরের কোশ্চেনে যাচ্ছি স্যার সাতেরটা। বলছে অ্যাক্সন একক দীর্ঘ প্রসেস, আর ডেনড্রাইট মানে কি? অনেক ছোট শাখান্বিত অংশ, নিউক্লিয়াস যুক্ত কোষ দেহ, উদ্দীপনার দ্রুত পরিবহন, প্রতিরক্ষামূলক যোজক কলা। স্যার এই অ্যাক্সন, ডেনড্রন, কোষ দেহ এগুলো মূলত দেখতে পাই নিউরনটার মধ্যে। নিউরন মানে হলো যাকে বলা হয় জীব আমাদের স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক, তাই না? তো এবারে অ্যাকশন মানে হচ্ছে কি লম্বা বা দীর্ঘ প্রসেস যেটাকে আমরা বলি। এর সামনে যে এর সামনে যে স্ট্রাকচার গুলোকে আমরা দেখতে পাই, এই যে এটাকে বলা হবে আমাদের স্যার কি কোষ দেহ। তাহলে নিউক্লিয়াস যুক্ত কোষ দেহ এটাকে বলা হয় সোমা। নিউক্লিয়াস যুক্ত কোষ দেহ এটাকে বলা হয় সোমা। তার মানে স্যার এটা তো কোনো মতেই হবে না অপশন নাম্বার বিটা। বাট এই সোমা থেকে বা কোষ দেহ থেকে যে সরু শাখান্বিত গাছের মতন দেখতে অসংখ্য গঠনটা বেরিয়েছে, এদেরকেই বলা হবে স্যার আমাদের ডেনড্রাইটস, তাই না? তার মানে অপশন নাম্বার এ করে নাও রাইট অ্যান্সার। অনেক ছোট এবং শাখান্বিত অংশ, অনেক ছোট এবং শাখান্বিত অংশ। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার। আটেরটায় চলেন স্যার। প্লাজমা পর্দার প্রধান কাজ কোনটি? প্লাজমা পর্দা মানে হলো ইউক্যারিওটিক কোষের সব থেকে বাইরের লেয়ার, আর প্রোক্যারিওটিক কোষের বাইরের ভেতরের লেয়ারটা। মানে প্রোক্যারিওটিক কোষে বা উদ্ভিদ এবং উদ্ভিদের কোষে আমরা কি দেখব? যে স্যার কোষ পর্দার বাইরে কোষ প্রাচীর রয়েছে, যেটা হচ্ছে তার আউটার মোস্ট, আর আউটার মোস্টের ভেতরেরটা হলো কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন। কিন্তু তুমি যে কোনো ইউক্যারিওটিক কোষ বা অ্যানিমাল সেল নিয়ে নাও, তার সর্ববহিস্থ লেয়ারটাকেই আমরা কি বলি স্যার? বলি হচ্ছে গিয়ে যে প্লাজমা পর্দার ব্যাপারটা। তাহলে এর কাজটা কি? এটিপি সংশ্লেষণের স্থান হিসেবে কাজ করা, কোষের ভেতরে ও বাইরের পদার্থের চলাচলটাকে নিয়ন্ত্রণ করা, দৃঢ়তা প্রদান করা এবং কোষকে স্ফীত হওয়ার হাত থেকে রক্ষা করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাস্ট বলছে কোষের বংশগত উপাদানটাকে সঞ্চয় করা। কোষের বংশগত উপাদানটিকে সঞ্চয় করা। গুড গুড গুড। ওকে চলো, চলো ডান।
কোষ পর্দার কাঁচ কোনটা? তাহলে কোষ পর্দা হলো গিয়ে স্যার সেমি পারমিয়াবল মেমব্রেন বা অর্ধভেদ্য পর্দা, তাই না? তাহলে ও বেটা কি করবে? কোষের ভেতর এবং বাইরে পদার্থের চলাচলটাকে নিয়ন্ত্রণ করবে। অপশন নাম্বার বি। ঠিক আছে। বংশগত উপাদান সঞ্চয় করা হলো কি ক্রোম্যাটিন ফাইবার, যার মধ্যে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ, ডিএনএ থেকে পাবো হচ্ছে গিয়ে জেন, তাই না? তাহলে এটা হলো নিউক্লিয়াসের কাজ। দৃঢ়তা প্রদান করা হলো গিয়ে কোষ প্রাচীরটার কাজ, যাকে সেল ওয়াল বলি। এটিপি সংশ্লেষণের স্থান হলো গিয়ে মাইটোকন্ড্রিয়া। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। একটি পরিণত কাণ্ডের মজ্জায় থাকা প্যারেনকাইমা কোষগুলোর সঠিক বর্ণনা কোনটি? স্যার প্যারেনকাইমা আমরা সকলেই জানি যে উদ্ভিদের মধ্যে দু ধরনের কলা হয়, একটাকে বলা হয় স্থায়ী কলা, আরেকটাকে বলা হয় ভাজক কলা। ভাজক কলার উদাহরণ তিনটে: অগ্রস্থ, পার্শ্বস্থ, পর্বমধ্য। আবার স্যার এই জটিল কলাটা মানে সরি স্থায়ী কলাটা, এটা মূলত দুটো ভাগ হয়, একটাকে বলি সরল স্থায়ী কলা, আরেকটাকে বলি জটিল স্থায়ী কলা। জটিল স্থায়ী কলা মানে জাইলেম ফ্লোয়েম সকলেই জানি, বাট সরল স্থায়ী কলাটাকে একটু দেখিনি। এই সরল স্থায়ী কলা মূলত তিনটে হয় স্যার, একটাকে বলা হয় প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। যার মধ্যে প্যারেনকাইমা আর কোলেনকাইমা এই দুটো কিন্তু আমার লিভিং সেল বা জীবিত কোষ দিয়ে তৈরি হয়, আর স্ক্লেরেনকাইমাটা কিন্তু আমার স্যার মৃত কোষ বা ডেড সেল দিয়ে তৈরি হয়। তাহলে কি বলছে দেখে নিই যে প্যারেনকাইমার সঠিক বর্ণনাটা কি? সঞ্চয়ের জন্য বৃহৎ শিথিলভাবে সাজানো সজীব কোষ, যান্ত্রিক শক্তির জন্য পুরো প্রাচীরযুক্ত লিগনিফাইড কোষ, প্রতিরক্ষামূলক সিলিন্ডার সৃষ্টিকারী স্ক্লেরেনকাইমা ফাইবার। এটা স্যার কি করে হয়? আপনি জানতে চেয়েছেন প্যারেনকাইমা, আবার দিয়ে দিয়েছেন স্ক্লেরেনকাইমা, বাদ দেন। দৃঢ়ভাবে সাজানো মৃতকোষ যা সহায়তা পরিবহনে সাহায্য করে। অপশন নাম্বার ডিটা প্রযোজ্য হলো জাইলেম আর ফ্লোয়েমের জন্য, কারণ জাইলেমের একমাত্র জাইলেম প্যারেনকাইমাটা বাদ দিয়ে বাদ বাকি প্রত্যেকটা অংশই স্যার মৃত, তাই না? তো তার মানে ডিটাও হবে না। তাহলে দৃঢ় কাজটা করবে হচ্ছে কি আমাদের স্ক্লেরেনটা। সঠিক উত্তর নিয়ে নাও অপশন নাম্বার এ, সঞ্চয়ের জন্য বৃহৎ শিথিল ভাবে সাজানো সজীব কোষ। 10টা, কৃত্রিম কিডনিতে ডায়ালিসিসের কার্যনীতির সঠিক ব্যাখ্যা কোনটি? কৃত্রিম কিডনিতে ডায়ালিসিসের কার্যনীতির সঠিক ব্যাখ্যা কোনটি? কৃত্রিম কিডনিতে ডায়ালিসিসের কার্যনীতির সঠিক ব্যাখ্যা আমার কোনটি স্যার? বলছে ডায়ালিসিস অর্ধভেদ্য পর্দার মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ার রক্ত থেকে বর্জ্য পদার্থ দূর করে। ব্যাপন বলেছে, অর্ধভেদ্য বলেছে, রক্ত থেকে বর্জ্য পদার্থ দূর বলেছে, ব্যাস। অপশন নাম্বার এ, বাদ বাকিগুলো দেখারই আমার দরকার নেই। অপশন নাম্বার এ হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। চলো 11টা, থমসনের পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রন বিন্যাসের সঠিক বর্ণনা কোনটি? ঠিক আছে, কি বলেছে স্যার? আমরা কি জানি যে থমসনের মডেলটাকে বলা হয় ওয়াটারমেলন মডেল বা প্লাম পুডিং মডেল, তাই না? তো আমরা যদি একটা মাঝখান থেকে কাটা তরমুজকে নিই, এটা হলো গিয়ে মাঝখান থেকে কাটা একটা তরমুজ, ঠিক আছে? যেই তরমুজটাকে যদি আমি কাটি, তাহলে ভেতরের অংশটা হচ্ছে গিয়ে এরকম গাঢ় একটা লাল, এরকম গাঢ় লাল মতন দেখতে একটা গঠন, নর্মাল তরমুজ কাটলে যেরকম হয় আর কি। এবার এই তরমুজের মধ্যে তুমি দেখো অসংখ্য এরকম ডট 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 আমি কতগুলো বীজকে এঁকেছি। এই যে বীজগুলোকে তুমি ধরে নাও আমাদের ইলেকট্রন, আর এই সম্পূর্ণ লাল জায়গাটাকে ধরে নাও পজিটিভ একটা এলাকা বা পজিটিভ চার্জ যুক্ত একটা এলাকা। তাহলে থমসন এই ওয়াটারমেলন মডেলের মাধ্যমে ব্যাখ্যা করছেন যে সম্পূর্ণ এলাকাটা যদি পজিটিভলি চার্জড একটা এলাকা হয়, তার মধ্যে নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রনগুলো প্রথিত বা ভাসমান অবস্থায় থাকে, যার জন্য এটাকে ওয়াটারমেলন বা প্লাম পুডিং মডেল বলা হয়। তাহলে সঠিক উত্তর দেখে নিই যে তার ইলেকট্রনটা হলো কি আমার ঋণাত্মক আধানযুক্ত হতেই হবে, তাই না? তাহলে ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে, ইলেকট্রন ধনাত্মক আধানযুক্ত গোলকের মধ্যে গেঁথে থাকে, একদম ঠিক। অপশন নাম্বার বি করবো এটার রাইট অ্যান্সার। ঠিক আছে, নিউক্লিয়াসের চারিদিকে তো ঘুরে, এটা পরবর্তীকালে আবিষ্কৃত হবে, কিন্তু অ্যাকর্ডিং টু থমসন মডেল সেটা কি হবে যে ইলেকট্রনটা নেগেটিভ, সে নিচে পজিটিভ চার্জযুক্ত একটা এলাকার মধ্যে প্রথিত অবস্থায় থাকে।
তাই অপশন নাম্বার বি করব আমরা এখানে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 12, নিচের কোনটি কার্বনের বহুমুখী আচরণের কারণ নয়? নিচের কোনটি কার্বনের বহুমুখী আচরণের কারণ নয়? আয়নীয় বন্ধন গঠন, এক দ্বি এবং ত্রিবন্ধন গঠনের ক্ষমতা, ক্যাটিনেশন ধর্ম, চতুর্যোজ্যতা। চতুর্যোজ্যতা এবং ক্যাটিনেশন ধর্মের জন্যই কিন্তু কার্বন জৈব যৌগটার দিকে যায় আর কি, তাই না? বহুমুখী আচরণের কারণ। আয়নীয় বন্ধন কার্বন গঠন করে না, কারণ আয়নীয় বন্ধন গঠন করার জন্য একটা ধাতু হতে হয়, একটা অধাতু হতে হয়, তাই না? কারণ ধাতু আমার ক্যাটায়নে চেঞ্জ হয়, অধাতু অ্যানায়নে চেঞ্জ হয়, এই ক্যাটায়ন অ্যানায়ন মিলিত হয়েই তো আয়নীয় বন্ধনটাকে গঠন করে, কিন্তু কার্বন তো করে না। তাই অপশন নাম্বার এ হবে আমার রাইট অ্যান্সার। আয়নীয় বন্ধন গঠন এটা কিন্তু কার্বনের বহুমুখী আচরণের কারণটা নয়। হ্যাঁ, কার্বন 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 হাইড্রোজেন বা হাইড্রোকার্বন যেগুলোকে আমরা বলি, সেখানে তো আমরা কার্বনের সাথে কার্বনের সাথে হাইড্রোজেনের এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন তো দেখেই থাকি, যেই বন্ধনগুলোকে আবার বলা হয় স্যার সমযোজী বন্ধন, তাই না? সমযোজী বন্ধন, কোভ্যালেন্ট বন্ড, সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড, যেখানে আমরা দেখব যে ইকুয়াল শেয়ারিং অফ ইলেকট্রন হচ্ছে। আয়নীয়তে কি হতো, একজন দিত আর একজন নিত, কিন্তু কোভ্যালেন্টে কি হবে, সমযোজিতে কি হবে, দুজনকেই সমপরিমাণ ইলেকট্রনটা দান করতে হবে। সেই আমরা অর্গানিকে পড়েছি না যে CnH2n+2, CnH2n+2 এটাকে বলা হয় আমাদের অ্যালকেন, মানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। CnH2n এটাকে বলা হয় অ্যালকিন, অর্থাৎ কার্বন কার্বন ডবল বন্ড। তারপরে হলো গিয়ে CnH2n-2 এটাকে বলা হয় অ্যালকাইন, অর্থাৎ কার্বন কার্বন ট্রিপল বন্ড। তার মানে এগুলো তো কার্বন সব করেই থাকে স্যার, করবে নাকি আয়নীয় বন্ধন গঠনটা, কারণ কার্বন সবসময় সমযোজী বন্ধনটাকে তৈরি করতে চায়। 13টা, অতিবেগুনি আলোর উপস্থিতিতে ক্লোরিনের সাথে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রথম উৎপন্ন যৌগ আমার কোনটি? আচ্ছা চলো, প্রতিস্থাপন বলেছে স্যার, ফার্স্ট হচ্ছে গিয়ে আমাদের ক্লোরিন, ক্লোরিনের সাথে বলেছে স্যার মিথেন, তাই না? তাহলে ক্লোরিনের সাথে মিথেন CCl3 প্লাস মিথেন হলো গিয়ে আমাদের CH4। স্যার কি হবে এখানে, প্রতিস্থাপন বিক্রিয়াটা হবে, তাই না? তাহলে প্রতিস্থাপন বিক্রিয়ায় আমরা দেখব যে CH3Cl, CH3Cl, আরেকটা নিয়ে নাও হচ্ছে গিয়ে HCl, আরেকটা নিয়ে নাও হলো HCl। তার মানে প্রথম যেটা উৎপন্ন হবে সেটা হলো গিয়ে আমাদের কার্বন টেট্রাক্লোরাইড CCl3। তাহলে ওখানে যদি এইচটাকে আমি নিয়ে যাই, না একটু ভুল হচ্ছে মনে হয়, না এখানে টেকনিক্যাল একটু ভুল হচ্ছে, নর্মাল ক্লোরিন বলেছে, তুমি CCl3 কেন নেব রে? ওকে, নর্মাল তো বলেছে না, নর্মাল তো এসছে আমাদের, সরি সরি সরি, নর্মাল ক্লোরিন বলেছে এখানে। স্যার নর্মাল ক্লোরিন মানে হচ্ছে কি আমাদের Cl, ওকে, তার সাথে নিয়ে নাও তুমি হচ্ছে গিয়ে মিথেনকে, অর্থাৎ CH4 কে। তাহলে এখানে আমাদের কি তৈরি হবে, CH3Cl তৈরি হবে। Cl2 নিয়ে নাও আর এখানে একটা HCl করে দাও। তার মানে এটা হলো গিয়ে মিথেন, মিথেন থেকে একটা হাইড্রোজেন বাদ গেছে মানে অ্যালকাইল গ্রুপ, অর্থাৎ মিথাইল, মিথাইলের সাথে ক্লোরিন অ্যাড করেছো মানে মিথাইল ক্লোরাইড। অপশন নাম্বার সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, মিথাইল ক্লোরাইড। অপশন নাম্বার সি হবে আমাদের রাইট অ্যান্সার, মিথাইল ক্লোরাইড। ওকে, মিথাইল ক্লোরাইড। চলো স্যার ডান। 15, নিচের কোন অধাতুটি তার ক্লাসের মধ্যে মুক্ত ইলেকট্রনের উপস্থিতির কারণে কঠিন অবস্থায় বিদ্যুতের সুপরিবাহী? ক্লাস বলেছে, ক্লাস মানে হচ্ছে ধরো ধরনটাই নিলাম। এবারে স্যার এখানে সালফার, আয়োডিন, ফসফরাস এরা হলো গিয়ে প্রত্যেকে মানে মানে অধাতুর জায়গাটায় আমরা যাচ্ছি, তাই না? গ্রাফাইট যেটা, এ কিন্তু অধাতু হলেও উত্তম বিদ্যুতের পরিবাহক। নর্মাল সচরাচর আমরা জানি যারা অধাতু হয় তারা কিন্তু ইলেকট্রিসিটি বা তড়িৎটাকে পরিবহন করে না, এক্সেপশন হলো গিয়ে স্যার কোনটা, এই গ্রাফাইটটা। ঠিক আছে, গ্রাফাইট কিন্তু করে। ওকে, কার্বনের অ্যালোট্রোপ,
কার্বনের বহুরূপতা। অধঃক্ষেপণ বিক্রিয়া ঘটে যখন দুটি জলীয় দ্রবণ বিক্রিয়া করে একটি অদ্রবণীয় কঠিন পদার্থ তৈরি করে। তৈরি হওয়া কঠিন পদার্থকে অধঃক্ষেপ বলে। সমস্ত অধঃক্ষেপণ বিক্রিয়ায় কেবলমাত্র অ্যাসিড এবং ক্ষার যুক্ত থাকে। ঠিক আছে, সমস্ত অধঃক্ষেপণ বিক্রিয়ায় কেবলমাত্র অ্যাসিড এবং ক্ষার যুক্ত থাকে। ওকে ওকে ওকে। চল, তো তাহলে স্যার ফার্স্ট পয়েন্ট বলছে অধঃক্ষেপণ বিক্রিয়া ঘটে যখন দুটি জলীয় দ্রবণ বিক্রিয়া করে একটি অদ্রবণীয় কঠিন পদার্থকে তৈরি করে। দুটো জলীয় দ্রবণ, ধরো একটা জলীয় দ্রবণ আমি নিলাম Na2SO4 অ্যাকুয়াস সলিউশন, আরেকটা নিলাম আমি BaCl2 বেরিয়াম ক্লোরাইড। স্যার এটাও হলো কি অ্যাকুয়াস সলিউশন। তার মানে দুটো জলীয় দ্রবণ একে অপরের সঙ্গে বিক্রিয়া করবে এবং তৈরি করবে কি BaSO4। স্যার BaSO4 মানে হলো বেরিয়াম সালফেট, এটা হলো গিয়ে সলিড যার অধঃক্ষেপটা আবার পড়বে। হ্যাঁ, তাহলে অদ্রবণীয় কঠিন পদার্থ তৈরি করে, আর তৈরি হওয়া কঠিন পদার্থকে অধঃক্ষেপ বলে। তাহলে 1 নম্বর 2 নম্বর একদম ঠিক, আর তার সাথে যোগ করে নাও তুমি 2NaCl কে। কিন্তু সমস্ত অধঃক্ষেপণ বিক্রিয়ায় কেবল অ্যাসিড ক্ষার জড়িত না। নিউট্রালাইজেশন বিক্রিয়া হলে তাও আমি ভাবতাম, প্রশমন বিক্রিয়া হলে তাও আমি ভাবতাম। তার মানে 3এরটা হলো গিয়ে ভুল। তাহলে পড়ে রইল 1 আর 2, কেবল 1 আর 2। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো পরেরটায় যাওয়া যাক। আচ্ছা, পরেরটায় যাওয়ার আগে প্রত্যেকের জন্য একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করে দিই। তোমরা প্রত্যেকে জানো যে গ্রুপ ডির এক্সাম আগামী মাসেই হতে চলেছে, বা এর ঠিক পরপরই কিন্তু আমরা দেখব যে এবছরে ফিল আপ হওয়া অলরেডি আমাদের টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ হচ্ছে, বা একসাথে সাথে আমাদের যেটাকে বলা হয় সেকশন কন্ট্রোলার, সেটারও ফর্ম ফিল আপ হচ্ছে। একইভাবে কিন্তু কিছুদিনের মধ্যেই আমাদের এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট এবং এনটিপিসি গ্রাজুয়েট লেভেলও বেরিয়ে যাবে। তো তোমাদের মধ্যে যে সকল স্টুডেন্টরা যারা ভিডিওটিকে দেখছো এবং শেয়ার করছো, তারা যদি এখানে অ্যাকচুয়াল রেলওয়ে অ্যাসপিরেন্ট হয়ে থাকো এবং মনে করো যে স্যার রেলওয়েটাকে লক্ষ্য করেই আমি এগিয়ে যাব, তাদের জন্য কিন্তু আমাদের TWS একাডেমি অ্যাপের মধ্যে অলরেডি লঞ্চ করানো হয়ে গিয়েছে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2.0, যেখানে তোমরা আরআরবি গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট লেভেল, টেকনিশিয়ান, এই প্রত্যেকটা এক্সামের প্রিপারেশন করতে পারবে। প্রত্যেকটা এক্সামে প্রত্যেকটা সিলেবাস ভিত্তিক থিওরি করার পর সেই পার্টিকুলার টপিক থেকে বিগত বছরে কোন কোন ইম্পর্টেন্ট প্রশ্ন এসেছে বা আপকামিং পরীক্ষাগুলোতে কোন কোন প্রশ্ন আসতে পারে, তারও কিন্তু A to Z ডিটেলস আমরা আলোচনা করে দিয়েছি সেই ব্যাচের মধ্যে, বা করছি সেই ব্যাচটার মধ্যে। তো যারা যারা রেলওয়েটাকে পাখির চোখ করে এগিয়ে চলছো, তারা আর দেরি না করে আজই TWS একাডেমি অ্যাপটাকে ইনস্টল করে নাও, এবং ইনস্টল করে নিয়ে সেখান থেকে দেখে নাও রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2.0। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাই। যদি একটি অ্যালকিনের আণবিক ভর 44 হয়, তবে তার আণবিক সংকেতটা কি হবে? আহা স্যার, কি সুন্দর কোশ্চেনটা দিয়েছে, যে যদি একটি অ্যালকিনের আণবিক ভর 44 হয়, তবে তার আণবিক সংকেত কি হবে? দেখিনি স্যার, করে দেখিনি, করে দেখতে আর কি ব্যাপার। তাহলে স্যার কার্বনের সংখ্যাটা হচ্ছে গিয়ে কত হয়? স্যার কার্বন হচ্ছে গিয়ে 12 হয়, তাই না? কার্বন হলো গিয়ে 12। চলো, তাহলে এখানে চারটে কার্বন মানে 12 ইন্টু 4, হাইড্রোজেন হচ্ছে 1 করে 10টা হাইড্রোজেন আছে, তাহলে 4 12 48 আর 10 হচ্ছে গিয়ে 58। না স্যার, তাহলে এটা তো হবে না। C3 মানে কার্বন আছে 3টে, অর্থাৎ 12 গুণ 3, হাইড্রোজেন 1 করে রয়েছে 8টা, তার মানে 3 12 36, 8 গুণ 1 8, 36 যোগ 8 করলে সংখ্যাটা হয় 44। এই তো স্যার বেরিয়ে গেল। অপশন নাম্বার বি হবে আমার কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো, প্রলম্বন বা সাসপেনশন, বিবৃতি 1 কি বলছে? প্রলম্বন বা সাসপেনশন আলোকের বিচ্ছুরণ ঘটায়। বিবৃতি 2 বলছে কণাগুলো নিচে তলানি হিসেবে জমা হলে তারা আর আলো বিচ্ছুরিত করে না। প্রদত্ত বিবৃতির প্রেক্ষিতে সঠিক বিকল্পটি নির্বাচন করুন। আচ্ছা, মানে বলা হচ্ছে যে বিবৃতি একটাই ঠিক, বিবৃতি 1টাই ঠিক, নাকি কি?
আচ্ছা, তো এই যে আলোর বিচ্ছুরণ ঘটানো, এটাকে আমরা টিন্ডাল এফেক্ট বলি না? যে একটা পাত্রের মধ্যে সলিউশন রাখলাম, কোলোয়েট রাখলাম, প্রলম্বন রাখলাম, আলোটা যখন দিলাম তখন দেখলাম যে সলিউশনের মধ্যে দিয়ে আলোর রেখাটাও যাচ্ছে না, আর কণাগুলোকেও দেখতে পাওয়া যাচ্ছে না। প্রলম্বনের ক্ষেত্রে আলোর লেখাটাও দেখতে পাওয়া যাচ্ছে, কণাগুলোকেও দেখতে পাওয়া যাচ্ছে, আর কোলোয়েডের ক্ষেত্রে কণা দেখতে না পাওয়া গেলেও আলোর রেখাটা দেখা যাচ্ছে। তার মানে স্যার প্রথম বিবৃতি তো একদম ঠিক বলেছে আমাদের, যে প্রলম্বন বা সাসপেনশন আলোকের বিচ্ছুরণটাকে ঘটায়, বিচ্ছুরণটাকে কিন্তু ঘটিয়ে থাকে। গুড। কণাগুলো নিচে তলানি হিসেবে জমা হলে, কারণ প্রলম্বন মানে কি, মিশ্রিত উপাদান দুটো সহজেই একে অপরের থেকে আলাদা হয়ে যায়, তারা আর আলো বিচ্ছুরিত করে না। না, সলিডের মধ্যে দিয়ে আলো কি করে বিচ্ছুরিত হবে ভাই, তাই না? তাহলে বিবৃতি টুটাও আমার সঠিক বলেছে। চলো, তার মানে 1 আর 2 উভয় বিবৃতি মিথ্যে। না না না, গুড। সি আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে। বলছে উভয় বিবৃতি সত্য, কিন্তু বিবৃতি 2 বিবৃতি 1 এর ব্যাখ্যা প্রদান করে না। বিবৃতি মান তো টিন্ডাল এফেক্ট, 2 তো 1 এর ব্যাখ্যা করছে না। তার মানে অপশন নাম্বার সি করে নাও রাইট অ্যান্সার। অপশন নাম্বার সি করে নাও রাইট অ্যান্সার। না না না, ডি হবে না, এটা সি করে নাও। ওকে, ডি হবে না, এটা সি করে নাও রাইট অ্যান্সার। এটার অ্যান্সার করে নাও সি, রাইট অ্যান্সার করে নাও। অপশন নাম্বার সি হবে এটা। ওকে, ডি করো না, অপশন নাম্বার সি করো রাইট অ্যান্সার। অপশন নাম্বার সি করবে। চলো পরেরটা, ভর সংখ্যা বিষয়ে কোন বিবৃতিটি আমার সঠিক? ভর সংখ্যা বিষয়ে কোন বিবৃতিটি আমার সঠিক? ভর সংখ্যা মানে হলো গিয়ে মাস নাম্বার, অর্থাৎ একটা পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন প্লাস নিউট্রনের সংখ্যা। মোট প্রোটন প্লাস মোট নিউট্রন সংখ্যার যোগফলকে বলা হয় ভর সংখ্যা। ডি হবে আমার রাইট অ্যান্সার। 19-এরটা, টুথপেস্ট কেন ক্ষারীয় প্রকৃতির হয়, নিচের কোন বিবৃতিটি তা সঠিকভাবে বর্ণনা করে? টুথপেস্ট কেন ক্ষারীয় প্রকৃতির হয়, নিচের কোন বিবৃতিটি তার সঠিক ব্যাখ্যা করে? নিচের কোন বিবৃতিটি তার সঠিক ব্যাখ্যা করে? ঠিক আছে। লালার পিএইচ কমিয়ে দাঁতের গর্ত রোধ করে, খাবার পর মুখে তৈরি হওয়া অ্যাসিডকে প্রশমিত করে। এই তো, এই তো প্রশমন বিক্রিয়া। অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে, ক্ষার অ্যাপ্লাই করো, ক্ষার অ্যাসিড বিক্রিয়া করে লবণটাকে তৈরি করে প্রশমন করে দেবে, তাই না? নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। অপশন নাম্বার বি হবে আমার কারেক্ট অ্যান্সার। আর কি হতে পারে স্যার? চোখের সামনে রয়েছে অ্যান্সার। 20টা, যদি দ্রাব এবং দ্রাবক উভয়ের ভর দ্বিগুণ করা হয়, তবে দ্রবণের ঘনমাত্রার কি পরিবর্তন হবে? তবে দ্রবণের ঘনমাত্রার কি পরিবর্তন হবে, তাই না? কনসেন্ট্রেশন বলেছে না, মাস কনসেন্ট্রেশনটার কি পরিবর্তন হবে? কিছুই হবে না, একই থাকবে। দুটোকেই তো দ্বিগুণ করছি আমি, না? দুটোকেই দ্বিগুণ করছি, ভরের মাত্রা দুটোকেই দ্বিগুণ। চলো, একই থাকবে। অপশন নাম্বার সি একই থাকবে। ওকে, বাট এটা দেখানো যেতে পারতো, বাট আমি দেখালাম না, জাস্ট শর্টে সারলাম। নিচের কোনটি আর্কিমিডিসের নীতির প্রয়োগ নয়? ফিজিক্সের কোশ্চেন স্টার্ট হয়ে গেল। কোশ্চেন নাম্বার 21, নিচের কোনটি আর্কিমিডিসের নীতির প্রয়োগ নয়? স্পিডোমিটার, ল্যাক্টোমিটার, প্লবতা ঘনত্ব মিটার, নাকি সাবমেরিনের নকশা? সাবমেরিনের নকশা। ওকে, তাহলে স্পিডোমিটার অপশন নাম্বার এ করবে। স্পিডোমিটার হলো গিয়ে আর্কিমিডিসের নীতির প্রয়োগ নয়। নিউটন গতিসূত্র প্রথম নিয়ম নিচের কোন ধারণাকে স্পষ্ট করে? নিউটন গতিসূত্র প্রথম নিয়ম নিচের কোন ধারণাকে স্পষ্ট করে? ধ্রুবক ত্বরণ, ভরবেগের পরিবর্তন, সাম্য বল, নাকি লব্ধি বলের মান শূন্য না হওয়া? নাকি লব্ধি বলের মান শূন্য না হওয়া? ঠিক আছে। ভরবেগের পরিবর্তন তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র, যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। ধ্রুবক ত্বরণ, ত্বরণ যদি আমার ধ্রুবক হয় তাহলে তো বলই থাকবে না, আর ধ্রুবক ত্বরণ বলে কোনো কথা হয় না তাতেও, মানে সেরকম ভাবে স্পেসিফিক নেই আমাদের। সাম্য বলটাকে আমরা বলতে পারি অপশন নাম্বার সি। সাম্য বলটা নেওয়া যেতে পারে অপশন নাম্বার সি। ওকে, চলো।
ব্যালেন্সড ফোর্স যেটাকে বলি। সোনার প্রযুক্তি কিসের জন্য আল্ট্রাসাউন্ড ব্যবহার করে? স্যার সোনার মানে হলো গিয়ে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, যেটা মূলত শব্দের প্রতিফলনটাকে ব্যবহার করে কাজ করে, তাই না? তাহলে জলের নিচের বস্তু শনাক্ত করতে, আর অপশন পড়তেই যাব না, জলের নিচে বা আন্ডারগ্রাউন্ড অবজেক্টের বা জলের ভেতরে বা আন্ডার ওয়াটার অবজেক্টের পজিশন জানার জন্য, তার লোকেশন জানার জন্য কিন্তু আমরা এই সোনার প্রযুক্তিটাকে ব্যবহার করি। 24-এ চলে আসছি স্যার আমরা। আচ্ছা সরে যাই একটু। যখন সাদা আলো একটি কাচের প্রিজমের ওপর তির্যকভাবে আপতিত হয়, যেটাকে ডিসপারশন অফ লাইট বলি আমরা, তখন নিচের কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি সত্য নয়? লাল রঙের চ্যুতি সর্বনিম্ন হয়, একদম ঠিক বলেছে, কারণ বেগুনির চ্যুতি সর্বাধিক হয়। প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় বেগুনি রঙের বেগ সবচেয়ে কম হয়। সবুজ রঙের প্রতিসরাঙ্ক বেগুনি রঙের চেয়ে বেশি হয়। লাল রঙের প্রতিসরাঙ্ক নীল রঙের চেয়ে বেশি হয়। ওকে, কোন বিবৃতিগুলো সত্য নয় বলেছে, তাই না? কোন বিবৃতিগুলো সত্য নয় বলেছে? ওকে, তো তাহলে একদম প্রথম থেকে দেখি আমরা। লাল রঙের চ্যুতি সর্বনিম্ন হয়, একদম ঠিক। প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় বেগুনি রঙের বেগ আমার সব থেকে কম হয়, তাহলে এটাও ঠিক বিবৃতি দিয়েছে স্যার। সবুজ রঙের প্রতিসরাঙ্ক বেগুনি রঙের চেয়ে বেশি, এটা ভুল, মানে সত্য নয়। লাল রঙের প্রতিসরাঙ্ক নীল রঙের চেয়ে বেশি, সত্য নয়, তার মানে এই দুটো হলো গিয়ে ভুল বিবৃতিগুলো, সত্য নয়। তার মানে অপশন নাম্বার 3 এবং 4 কোথায় এলো? অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। অপশন নাম্বার বি হবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে। ফ্লেমিং এর বামহস্ত নিয়মের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সঠিক? ফ্লেমিং এর বামহস্ত নিয়মের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি আমার সঠিক? চল, এটি কেবল বৈদ্যুতিক বর্তনীতে ব্যবহৃত হয়, মোটর বা লাউডস্পিকারের মতন যন্ত্রে নয়, ম্যান্ডেটরি নয় এটা। বৃদ্ধাঙ্গুষ্ঠ বলের দিকে, বল কোথায় এলো? বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রবাহের দিকে এবং মধ্যমা, না এটাও যাবে না। তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিকটাকে নির্দেশ করে, মধ্যমা প্রবাহের দিক নির্দেশ করলে বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর উপর প্রযুক্ত বল বা গতির দিক নির্দেশ করে। অপশন নাম্বার ডি, পুরো সূত্রটাই ধরে দিয়ে দিয়েছে। অপশন নাম্বার ডি হবে আমাদের রাইট অ্যান্সার। অপশন নাম্বার ডি হবে আমাদের রাইট অ্যান্সার। চলো 26, একটি বৃত্তাকার ট্র্যাকে সমদ্রুতিতে সাইকেল চালালো সাইকেল আরোহী কোন ধরনের গতির উদাহরণ? একটি সমবৃত্তীয় ট্র্যাকে সমদ্রুতিতে সাইকেল চালানো সাইকেল আরোহী কোন ধরনের গতির উদাহরণ? তাহলে এটা হয়ে গেল স্যার আমাদের সমবৃত্তীয় গতি। ওকে, সমবৃত্তীয় গতির উদাহরণ হয়ে গেল এটা। ওকে, অর্থাৎ ইউনিফর্ম সার্কুলার মোশন যেটাকে আমরা বলে চলি। একটি বৈদ্যুতিক ওভেন যখন 100 ভোল্ট বিভব প্রভেদে পরিচালিত হয় তখন তার ক্ষমতা 1200 ওয়াট হয়। ওভেনের মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে? আচ্ছা, তার মানে ফর্মুলা অ্যাপ্লাই করো, P ইকুয়াল টু V ইন্টু I। পাওয়ার বলেছে স্যার কত? পাওয়ার বলেছে আমার এখানে 1200 ওয়াট। বিভব প্রভেদ হচ্ছে গিয়ে 100 ভোল্ট। বের করতে হবে তড়িৎ প্রবাহ, কাটাকাটি করে দাও, 12 হবে অ্যান্সার। তাহলে তড়িৎ প্রবাহ মানে হচ্ছে গিয়ে স্যার 12 অ্যাম্পিয়ার। অপশন নাম্বার বি হলো গিয়ে কারেক্ট অ্যান্সার। একদম ইজি অঙ্ক, সূত্রে ফেলবে অ্যান্সার। 28, 20 কেজি ভরের একটি ব্লককে 200 মিটার বিল্ডিং এর ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হলো। ব্লকটি কত বেগে মাটিতে আঘাত করবে? যেখানে আমার জি এর মানটা কিন্তু এখানে বলে দিয়েছে যে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। জি এর মান বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে স্যার, চলো অ্যাপ্লাই করি আমরা। তো বলেছে যে মাস কত, মানে এটা হচ্ছে ধরো একটা অবজেক্টের কথা বলা হচ্ছে, অবজেক্টটাকে আমি নিচের দিকে ফেললাম। অবজেক্টের মাস আমাকে বলেছে বা বস্তুর ভর আমাকে বলেছে 20 কেজি। ওকে স্যার, যখন বস্তুটাকে আমি উপরে স্থির করে রেখে দিয়েছিলাম তখন তার ইনিশিয়াল ভেলোসিটি বা প্রারম্ভিক বেগটা কত স্যার? প্রারম্ভিক বেগটা হলো গিয়ে 0 মিটার পার সেকেন্ড। স্যার হাইট,
হাইট এখানে কত বলে দেওয়া আছে? 200 মিটার। হাইট এখানে বলা হচ্ছে আমাকে 200 মিটার। ওকে, আর জি এর মানটা বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে ইকুয়েশন অফ মোশন অ্যাপ্লাই করব, কিন্তু নর্মাল ফর্মুলা গুলো নয়, ইকুয়েশন অফ মোশন আন্ডার গ্র্যাভিটি সেই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করো। বলতে হচ্ছে কত বেগে, মানে ফাইনাল ভেলোসিটি জানতে চেয়েছে। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু এইচ। ঠিক আছে, জি এর মানটা কেন পজিটিভ ধরবো? কারণ গ্র্যাভিটির দিকে যাচ্ছে তাই। চলো, ভি এর মান জানি না স্যার, ইউ এর মান 0 অর্থাৎ 0 স্কোয়ার, আর এটা হলো কি 2। জি এর মানটা এখানে 10 ধরে নিতে বলেছে, হাইট বলেছে আমার এখানে 200, হাইট বলেছে 200। তাহলে ভি স্কোয়ার কত হচ্ছে? 2 গুণ 10 মানে 20, 20 গুণ 2 মানে হচ্ছে গিয়ে 40, 4000, 4000। ঠিক আছে, তাহলে 4000, 420, 20 ইন্টু 20 মানে হলো কি 400 একদম। বা যদি আমি সেখানে 1000 নেই, তাহলে 10 স্কোয়ার মানে হলো 100। চলো, তাহলে ভি এর মানটা কত হবে স্যার? ভি এর মানটা হবে √4000। মানে এখানে যদি আমি 400টা নিয়ে নেই আর তার সাথে যদি আমি এখানে 10 নিয়ে নেই, তাহলে 4000 হচ্ছে, 400কে হয়ে যাচ্ছে 20√10, 20√10 মিটার পার সেকেন্ড। অপশন নাম্বার সি হবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো, মহাকর্ষ বলের অধীনে গতিশীল এবং উলম্বভাবে ওপরের দিকে নিক্ষিপ্ত কোনো বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণ প্রয়োগ করার সময় ত্বরণকে কিভাবে বিবেচনা করা উচিত? গতির দিক থেকে স্বাধীন, ধনাত্মক কারণ অভিকর্ষ ধ্রুবক, ঋণাত্মক কারণ এটি প্রাথমিক গতির বিরোধিতা করে, ধনাত্মক কারণ এটি বেগের অভিমুখে থাকে। কারণ এটি বেগের অভিমুখে থাকে। মহাকর্ষ বলের অধীনে গতিশীল এবং উল্লম্বভাবে উপরের দিকে নিক্ষিপ্ত একটা বস্তু, তার মানে মহাকর্ষ নিচে কাজ করছে, উল্লম্বভাবে ছুড়লাম, তার মানে এক্ষেত্রে গতির সমীকরণ প্রয়োগ করার সময় ত্বরণটা কিভাবে নেব, তাই না? মোশন আন্ডার গ্র্যাভিটি আগেরটায় প্লাস করেছি অঙ্কে, বাট তুমি বিপরীত দিকে ছুটছো, তাহলে উপরের দিকে যাচ্ছে, অপোজ অফ গ্র্যাভিটি নেগেটিভ হবে না? তাহলে ঋণাত্মক, কারণ এটি প্রাথমিক গতির বিরোধিতা করে। অপশন নাম্বার সি। 30-এরটায় চলে যাই স্যার আমরা। 200 মিটার বেগে চলন্ত 100 কেজি ভরের একটি গাড়ি ব্রেক কষার 10 সেকেন্ড পরে স্থিরাবস্থায় আসে। ব্রেক দ্বারা প্রযুক্ত বলের মান নির্ণয় করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্রেক দ্বারা প্রযুক্ত বলের মানটা আমাকে এখানে বের করতে বলেছে। তাহলে প্রযুক্ত বলের মান বের করার ফর্মুলাটা হচ্ছে কি এফ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। এটা আমাকে বের করতে হবে। মাস আমি জানি স্যার, মাস বলে দিয়েছে কি, ওই তো চোখের সামনে রয়েছে 1000 কেজি। বাট স্যার অ্যাক্সিলারেশনটা তো বলেনি, বলেনি তো কি হয়েছে বের করে নাও। তাহলে 20 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি বা প্রারম্ভিক বেগ হলো গিয়ে 20 মিটার পার সেকেন্ড। ব্রেক কষলাম, ব্রেক কষলাম মানে হচ্ছে গিয়ে ভেলোসিটি কমে গেল, তাহলে ব্রেক কষে যখন গাড়িটা স্থিরাবস্থায় এলো তখন তার ফাইনাল ভেলোসিটি কত হবে? 0 মিটার পার সেকেন্ড হবে। আনতে কত সময় লাগলো 20 থেকে 0-তে? স্যার আমার সময় লাগলো হলো 10 সেকেন্ড। তার মানে অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশন, এখানে রিটার্ডেশন বা মন্দন হয়েছে, যেটার বের করার ফর্মুলা হলো ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। ফাইনাল হচ্ছে 0, ইনিশিয়াল হচ্ছে 20/10, তার মানে অ্যাক্সিলারেশন হলো -2 ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাক্সিলারেশন পেয়ে গেলাম। তাহলে অ্যাক্সিলারেশনের মানটাকে স্যার এখানে বসিয়ে দেন, -2, তাহলে কি হবে? -2000 নিউটন হবে আমার অ্যান্সার, -2000 নিউটন। অপশন নাম্বার ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ব্যাস, তাহলে আজকে 30টা কোশ্চেন কিন্তু আমাদের এখানে দি এন্ড। ওকে, তো যারা যারা তোমরা এবছর এনএম জিএনএম 2027টাকে লক্ষ্য করে এগিয়ে চলছো, লাইভ ব্যাচ কিন্তু অলরেডি আমাদের অ্যাপের মধ্যে চলে এসেছে এনএম জিএনএম এর জন্য। একইভাবে যারা যারা 2026 সালের এসএসসি এমটিএস এবং 2027-এর এসএসসি জিডির প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু আমাদের অলরেডি একটা লাইভ ব্যাচ এখন অ্যাপের মধ্যে চলছে, এসএসসি জিডি এমটিএস ফাউন্ডেশন, যেখানে কিন্তু হিন্দি সাবজেক্টও আমরা তোমাদের জন্য ইনক্লুড করে দিয়েছি।
ওকে, আর বর্তমানে আমাদের TWS একাডেমির মধ্যে এই ব্যাচগুলো রানিং চলছে: কম্বাইন্ড ফাউন্ডেশন 7.0, SSC GD প্লাস MTS ফাউন্ডেশন 2027, গ্রাম পঞ্চায়েতের ফাউন্ডেশন, WBPKP প্র্যাকটিস, ANM-GNM ফাউন্ডেশন, WBKP ফাউন্ডেশন 2। যদি কারোর কোনো কোয়েরি থাকে তাহলে স্টুডেন্ট নিচে দেওয়া নাম্বারে একবার তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। আমাদের অ্যাপ প্লে স্টোরে গেলে সার্চ করবে TWS একাডেমি, সেখান থেকে গিয়ে ইনস্টল করে নেবে। দ্য ওয়ে অফ সলিউশন টেলিগ্রাম চ্যানেলটায় কেউ জয়েন হতে ভুলবে না। আর যে কোনো সরকারি চাকরির অথেন্টিক নিউজ, তার নোটিফিকেশন, তার রিলেটেড ফ্রি ক্লাসেস, ফ্রি মক টেস্ট বা সেই এক্সাম রিলেটেড কোনো পেইড ব্যাচেস আসছে কিনা, তার A to Z ডিটেলস আমরা আলোচনা করে দিই তোমাদের জন্য কিন্তু এই তিনটে ইউটিউব চ্যানেলে: দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি অ্যান্ড TWS স্মার্ট। তাই এই তিনটে ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না যে কোনো অথেন্টিক নিউজ সবার আগে পেতে। তাহলে আজকের সেশনটাকে আমরা এখানেই এন্ড করব। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে? আর কার কটা অ্যান্সার ঠিক হলো, এই 30-এর মধ্যে কে কত পেলে, সেটা কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাতে ভুলবে না। ঠিক আছে? তাহলে আজকের সেশনটাকে এখানেই এন্ড করলাম। টিল দেন প্রত্যেককে থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সকলকে।